নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। টেলিভিশনে দু ধরনের অনুষ্ঠান হয়। তিন ধরনের নয় কেন? আরে বলতে তো দে। আমিও তো সেটাই বলছি, আমিও বলতে চাই। ঠিক আছে, বেশ, তুই বলে নে। তুই যখন শুরু করেছিস তুই বলে নে না। না না, তুই বল। আরে তুই বল না। আরে না না, তুই বল। তুই বল না, তুই। আরে বাবা, শুরু কর না। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, টেলিভিশনে অনুষ্ঠান হয় এক পক্ষের মতামত আর না হলে কলতলার ঝগড়া। দেশে আপাতত সবকটাই টেলিভিশন চ্যানেলই সেটাই করছে না। 95% টেলিভিশনের চ্যানেলগুলো সেটাই করছে। 95%? এই হিসেবটা পেলি থেকে? আচ্ছা বেশ, অধিকাংশ বলি হয়েছে। একটা অনুষ্ঠান যেটা সব পক্ষের হয়ে কথা বলবে এবং আমরা সবার মতামত দেখাবো। বিজেপি বলে কি ওরা মানুষ নয়? ওদেরও তো কথা বলার অধিকার আছে। এ তো মহা মুশকিল। ওনারাই তো বলছেন, বলেই যাচ্ছেন, আর বাকিরা তো সবাই চুপ। চুপ কেন? বলার আছেটাই বা কি যে তারা বলবেন? কি বলবেন? 500 বছর পরে রামলালা এলো ঘরে। আমি আনন্দিত। ঘরে খাওয়ার এলো কে? কেন ফ্রিতে রেশন দিচ্ছেন না মোদিজি? কে দিচ্ছে না? বিজেপি, অবিজেপি, বিজেডি, আপ থেকে তৃণমূল, সবাই তো দিচ্ছে। আগামী 5 বছরও ফ্রিতে রেশন দেবেন মোদিজি। তাহলে ওই সবকা সাথ সবকা বিকাশ ওগুলো সব বাওয়াল ছিল নাকি? দেশের 80 কোটি মানুষ 5 বছরে 5 কেজি আনাজ ফ্রিতে পাবে। এটাই উন্নয়ন বুঝি? এটাই বিকাশ? কেন আমরা 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে এগোচ্ছি? আচ্ছা, এই 5 ট্রিলিয়ন ইকোনমির গপ্পটা একটু শুনি। গপ্প? ওটা গপ্প? আচ্ছা, তাহলে ওই 5 ট্রিলিয়ন ইকোনমির বিষয়টাকে একটু যুক্তি তর্ক দিয়ে দেখে নি। বেশ। 47 সাল, দেশের মানুষের খাদ্য চাই, অসংখ্য উদ্বাস্তু, মাথার উপর ছাদ চাই। ওধারে চীনের আস্তিনে ছুরি, এধারে দুর্ভিক্ষ। এমন এক প্রেক্ষিতে জওহরলাল নেহেরু স্বপ্ন দেখছেন নতুন ভারতের নতুন মন্দিরগুলোর। সেটাও ছিল নবনির্মাণ। আসুন সেই নবনির্মাণের খোঁজ খবর নেওয়া যাক। ভাকরানাঙ্গাল ড্যাম দিয়ে শুরু হয়েছিল নতুন ভারতের মন্দিরের শুরুয়াত। তারপর ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, ভেল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এইমস, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি, ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের রূপরেখা তৈরি হলো। কাজও শুরু করলো ওই জওহরলাল নেহেরুর সময়। কেন্দ্রীয় বিদ্যালয়, ইস্পাত কারখানা, ভিলাই, রাউরকেল্লা, দুর্গাপুর, বিশাল উদ্যোগ, লক্ষ মানুষের চাকরি। আর মজার কথা, তখন আমাদের 1 ট্রিলিয়ন ইকোনমিও নয়, কিন্তু এই সব হচ্ছে রাষ্ট্রের টাকায়। আর আজ সেসব বিক্রি করা হচ্ছে। আর যা কিছু হচ্ছে তা হচ্ছে আদানি, আম্বানি বা তাদের মতো 2-4টে হাউসের জন্য। এদিকে দেশের অর্থনীতি নাকি 5 ট্রিলিয়ন ইকোনমি হবে আর কিছুদিনের মধ্যে। নেহেরু সঙ্গে নিলেন মহারথীদের, হোমি জাহাঙ্গীর ভাবা, বিক্রম সারাভাই, পিসি মহালানাবিশ, ভার্গিস কুরিয়েন, এস ভটনাগর, সিডি দেশমুখ। একজন এক দিকপাল। শুরু হলো ইসরোর পরিকল্পনা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট নতুন করে সাজানো হলো। প্রথম জেনারেশন কম্পিউটার এলো সেখানে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হলো। অনুপ্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বসু। প্ল্যানিং কমিশন তৈরি হলো। সেই নেহেরু মাত্র 17 বছর পরে 1964-তে যখন মারা যাচ্ছেন, তখন 30শে মে দ্য ইকোনমিস্ট পত্রিকাতে লেখা হচ্ছে, Throughout the long years of his premiership, he retained his magical grip on the great masses of people. তিনি দেশের নতুন মন্দিরের নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন। তার সঙ্গেই দেশের মানুষের সঙ্গে ছিল তার আত্মিক সম্পর্ক। আজকে যে প্রধানমন্ত্রী এক মন্দির উদ্বোধন করে নতুন ভারতের নবনির্মাণের কথা বলছেন, তিনি রামরাজ্যের কথা বলছেন। কেমন সেই রামরাজ্য? খানিকটা ধারণা দেবার চেষ্টা তো স্বয়ং তুলসীদাস নিজেই করেছিলেন। তিনি বলছেন, অল্প মৃত্যু নহি কবনিয়া পীরা, সব সুন্দর সব বিরুজ শরীরা, নহি দরিদ্র কই দুঃখী ন দিনা, নহি কই অবুধ ন লচ্ছনহীনা। অবধি ভাষায় তিনি যা বলছেন তার মানে হলো, কম বয়সে যেন কেউ মারা না যায়, কেউ যেন অসুস্থ না থাকে, সবাই নিরোগ আর সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়, কেউ যেন দরিদ্র বা দুঃখী না হয়, কেউ যেন মূর্খ বা শুভ লক্ষণহীন না হয়। হ্যাঁ,
এটাই রামরাজ্যের শর্ত। তুলসী দাস বলছেন, বাস্তব অবস্থাটা কি? দারিদ্র্যের মাপকাঠিতে আমরা 125টা দেশের মধ্যে 111। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এই কথাই বলছে। হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা 136টা দেশের মধ্যে 126-এ দাঁড়িয়ে আছি। নেপাল বাংলাদেশেরও পরে। দেশের 7% মানুষের হাতে দেশের 80% সম্পদ। দেশের 93% মানুষের হাতে আছে মাত্র 20%। আচ্ছা তুই বল, এটা কি নবনির্মাণ? দেশের 93% মানুষ 20% সম্পদের অধিকারী। সে দেশের নির্বাচনের প্রতিশ্রুতি কি? মোদিজির গ্যারেন্টি কি? আগামী 5 বছরে 80 কোটি মানুষ 5 কেজি আনাজ ফ্রিতে পাবে। এটাই বিকাশ বুঝি? এটাই উন্নয়ন? কেন, এ রাজ্যের সরকারও তো ফ্রিতে রেশন দিচ্ছে, তারপরে কন্যাশ্রী, ভাগ্যশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী সবই তো রয়েছে। কেন্দ্রের সরকার, বিজেপি সরকার গরিব মানুষের রোজগার না বাড়িয়ে তাদের ডোল দিয়ে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করে ভোট সুরক্ষা করছে। আচ্ছা, এটা তো রাজ্য সরকার এর থেকে ভালোও করতে পারতো, তাই না? এটাই কি স্বাভাবিক নয়? তার মানে সব এক, কেন্দ্রের সরকার যা করছে রাজ্য সরকারও তাই করছে। তাহলে বিজেপি সরকার নিয়ে আলাদা করে এত কথা হবে কেন? কারণ এই সরকারে বসে থাকা দল ভোটের স্বার্থে ভোট মেরুকরণে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি করছে। কে করেনি? প্রত্যেকেই করেছে। বিজেপি বিরোধীরা মুসলিম তোষণ করেছে, করেনি? তারা করেছে বলে কি সেটাই করে যেতে হবে? আমরা তো দেখেছি ইতিহাসের পাতায় সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িক রাজনীতি কত ভয়ঙ্কর। আমরা নিশ্চয়ই চাই না হিটলারের জার্মানি বা আইয়ুব খানের পাকিস্তান হতে। আরে ওরা তো কদিন পরেই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। ওরা কারা? মুসলমানরা। হিসেবটা তো সেটা বলছে না। হিসেবটা কি সেটা দেখে নেওয়া যাক। জনসংখ্যা বৃদ্ধি কি দিয়ে মাপা যায়? ফার্টিলিটি রেট দিয়ে। একজন নারীর সারা জীবনে কটা সন্তান হচ্ছে তার পরিসংখ্যান দিয়ে। তো উত্তরপ্রদেশের ফার্টিলিটি রেট কত? 3.1। মানে উত্তরপ্রদেশের 3 জন মহিলা প্রায় 9টি সন্তানের জন্ম দেয়। আর বাংলায়? আমাদের রাজ্যে ফার্টিলিটি রেট 1.6, মানে উত্তরপ্রদেশের অর্ধেকেরও কম। সারা দেশের গড় ফার্টিলিটি রেট 2.2। অর্থাৎ আমাদের বাংলা সারা দেশের চেয়ে অনেক অনেক ভালো জায়গায় আছে। এবং তথ্য বলছে এ রাজ্যে ফার্টিলিটি রেট যেভাবে কমছে তাতে আগামী 10 থেকে 15 বছরে এই ফার্টিলিটি রেট 1.1-এ পৌঁছে যাবে। মুসলমানরাই জনসংখ্যার এই বৃদ্ধির কারণ। অতএব সুখী সমৃদ্ধ ভারতবর্ষের বিজেপিকে ভোট দিন, নির্বাচন এলে এটাই প্রচার। সত্যিটা কি? উত্তরপ্রদেশে মুসলমান জনসংখ্যা 13 থেকে 14%, বাকি হিন্দু। ওখানে ফার্টিলিটি রেট 3.1। আর বাংলায় মুসলমান জনসংখ্যা 33%-এরও বেশি, ফার্টিলিটি রেট 1.6। ভারতবর্ষে বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি বহু রাজ্যের থেকে কম, এমনকি কেরালার থেকেও কম। দেশের সবচেয়ে বেশি ফার্টিলিটি রেট কোথায়? পুরো হিসেবটা পাচ্ছি 2016 সালের। উত্তরপ্রদেশ 3.1, বিহার 3.3, মধ্যপ্রদেশ 2.8, ঝাড়খণ্ড 2.6, গুজরাট 2.2, আসাম 2.3 আর বাংলা 1.6। অর্থাৎ হিন্দি গোবলয়ে আমাদের দেশের জনসংখ্যা বিস্ফোরণের জন্য দায়ী। এবং সেই সব রাজ্য যেখানে মুসলমান জনসংখ্যা অপেক্ষাকৃত বেশি, সেই রাজ্যগুলোতে ফার্টিলিটি রেট কম, যেমন পশ্চিমবঙ্গ, এমনকি অধুনা বিজেপি শাসিত অসমেও অপেক্ষাকৃত কম। আমাদের দেশে জনসংখ্যা নিয়ে এই চিলচিৎকার আগেও হয়েছে। জরুরি অবস্থার সময় নজবন্দি অভিযান চলেছিল। ফলাফল কি? ল্যান্সেটের তথ্য বলছে 1975 থেকে 80 সালে ফার্টিলিটি রেট ছিল 4.97, আর 1980 থেকে 85-তে সেই হার কমে দাঁড়ায় 4.68। অর্থাৎ সেরকম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। অথচ 1995 থেকে 2000 ফার্টিলিটি রেট ছিল 3.48। 2010 থেকে 2015-তে তা কমে দাঁড়ালো 2.4। কেন? এই সময়ের মধ্যে তো কোনো জনসংখ্যার আইন আনা হয়নি। তাহলে আসলে খেয়াল করুন, এই সময়ের মধ্যে দেশের অর্থনীতি অনেকটা ভালো হয়েছিল। জিডিপি বেড়েছিল, গড় আয় বেড়েছিল, মানুষের হাতে কিছু টাকা এসেছিল, বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য মিড ডে মিল দেবার ফলে বাচ্চারা স্কুলে যাচ্ছিল, 100 দিনে কাজের টাকা পাচ্ছিল গরিব মানুষরা। অর্থনীতির উন্নয়ন জনসংখ্যা হ্রাসের প্রথম শর্ত। মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হলেই তারা সন্তানকে আরও বেশি সুযোগ দিতে চায়, স্কুলে পাঠাতে চায়, ভালো করে মানুষ করতে চায়। তারা নিজেরাই চায় কম সন্তান হোক। উন্নত দেশের জনসংখ্যা কম বা কমেছে এই কারণেই। আসলে ফার্টিলিটি রেট কমে, জনসংখ্যা কমে অর্থনৈতিক সমৃদ্ধির কারণে। সারা দেশে আয় কমবে, বেকারত্ব বাড়বে, জীবনযাপনের মান কমবে, আর জনসংখ্যা আইন করে সামলানো যাবে এমন তত্ত্ব
হাস্যকর এবং মিথ্যে। তুই বলবি আর আমি শুনে যাব? কেন, নরেন্দ্র মোদী যখন বলেন তখন আমরা শুনি না? উনার ওই মন কি বাতেতে আমাদের ডাকেন না আমাদের বলতে দেন? আমি বলবো, বলবোই। নিশ্চয়ই বলবি, কিন্তু আজ নয়, আগামীকাল, কারণ আজকে সময় শেষ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর আমাদের এই বিয়ন্ড পলিটিক্স, যুক্তি তক্ক গপ্পে আমাদের এই অনুষ্ঠানে থাকতে চান, তার জন্য করতে হবে একটা ছোট্ট কাজ। 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠিয়ে দিন, আমরা দেখাবো আপনাদের সেটা। আর হ্যাঁ, আরেকবার বলি, আপনাদের ফোনটা হরাইজন্টালি ধরবেন এবং কাউকে রেকর্ড করতে দেবেন, তারপরে পাঠিয়ে দেবেন আমাদেরকে আমাদের অনুষ্ঠানে। আমরা আপনাদেরকেও শামিল করতে চাই, তবে মনে রাখবেন 50 সেকেন্ডের বেশি যেন ভিডিও না হয়। আজ চললাম, নমস্কার।